নমস্কার, মোহনপুর অনিতা স্কুলের পক্ষ থেকে সকলকে অভিনন্দন। আজকে আমরা যে ক্লাসটা বুঝবো সেটা হলো বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। তো অবশ্যই তোমরা মনোযোগ সহকারে আমার ক্লাসটা দেখার চেষ্টা করবে, কারণ তোমাদের উৎসাহই আমাকে ক্লাস করতে অনুপ্রেরণা জাগায়। তাই প্রত্যেকে ক্লাসটা দেখে অবশ্যই কিছু না কিছু কমেন্ট করার চেষ্টা করবে। যদি কোনো জায়গায় ভুল ভ্রান্তি ঘটে তাহলে আমি সেগুলি আবার পরিষ্কারভাবে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। তাই তোমরা অবশ্যই কোনো কমেন্ট করার চেষ্টা করবে যদি কোনো ক্লাসটার মধ্যে ত্রুটি থেকে যায়। যাই হোক, আর কথা না বাড়িয়ে আমরা চলে যাব আমাদের ক্লাসের আজকে মূল বিষয়ের দিকে। আমাদের ক্লাসের আজকের মূল বিষয় হলো বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। তো যারা ট্যাট পরীক্ষা দেবে এবং যারা বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় সম্পর্কে জানতে ইচ্ছুক তারা অবশ্যই ক্লাসটা মনোযোগ সহকারে দেখবে। তো বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় জন্মগ্রহণ করেছিলেন 12 সেপ্টেম্বর 1894 খ্রিস্টাব্দে 24 পরগনা জেলায় বনগাঁ মহকুমায় ঘুষপাড়ায় তিনি জন্মগ্রহণ করেছিলেন। কোনো কোনো জায়গায় দেওয়া আছে মুরাতিপুরও তিনি জন্মগ্রহণ করেছিলেন। তো আমি আবারও বলছি, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়, ঠিক আছে, একজন প্রকৃতিপ্রেমী ছিলেন। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় জন্মগ্রহণ করেছিলেন 12 সেপ্টেম্বর 1894 খ্রিস্টাব্দে 24 পরগনা জেলায় বনগাঁ মহকুমায় ঘুষপাড়া গ্রামে। কোনো কোনো জায়গায় মুরাতিপুর গ্রামেও দেওয়া আছে। ওনার পিতার নাম ছিল মহাপদ্ম নন্দ। ওনার পিতার নাম ছিল মহাপদ্ম নন্দ নয়, মহাপদ্ম বন্দ্যোপাধ্যায়, ঠিক আছে। ওনার পিতার নাম মহাপদ্ম বন্দ্যোপাধ্যায়। উনি সংস্কৃত পণ্ডিত ছিলেন। ওনার স্ত্রীর নাম ছিল গৌরী দেবী এবং রমা চট্টোপাধ্যায়। ওনার মাতার নাম ছিল মৃণালিনী দেবী। ওনাদের আদি নিবাস ছিল বসিরহাট মহকুমার অন্তর্গত পানিতর গ্রামে। ওনার আদি নিবাস ছিল বসিরহাট মহকুমার অন্তর্গত পানিতর গ্রামে, ঠিক আছে। আমি আবারও বলছি, ওনার মৃত্যু হয়েছিল 1 নভেম্বর 1950 খ্রিস্টাব্দে, যা বাংলায় 17 কার্তিক 1357 খ্রিস্টাব্দে। ওনার মৃত্যুকালীন বয়স ছিল 56 বছর। ওনার আদি নিবাস ছিল বসিরহাট মহকুমার অন্তর্গত পানিতর গ্রামে। পেশায় উনি ছিলেন একজন লেখক, ঠিক আছে। তো আমি আবারও বলছি, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় জন্মগ্রহণ করেছিলেন 12 সেপ্টেম্বর 1994 খ্রিস্টাব্দে 24 পরগনা জেলায় বনগাঁ মহকুমায় ঘুষপাড়া অঞ্চলে। ওনার আবার কোনো কোনো জায়গায় দেওয়া আছে মুরাতিপুর। ওনার পিতার নাম ছিল মহাপদ্ম বন্দ্যোপাধ্যায়। উনি সংস্কৃত পণ্ডিত ছিলেন। ওনার মাতার নাম ছিল মৃণালিনী দেবী। উনি পেশায় ছিলেন একজন লেখক। ওনার স্ত্রীর নাম ছিল গৌরী দেবী এবং রমা চট্টোপাধ্যায়। ওনার আদি নিবাস ছিল বসিরহাট মহকুমার অন্তর্গত পানিতর গ্রামে। মৃত্যুকালীন ওনার বয়স ছিল 56 বছর। ওনার মৃত্যু হয়েছিল 1 নভেম্বর 1950 খ্রিস্টাব্দে, যা বাংলায় হবে 17 কার্তিক 1357 খ্রিস্টাব্দে। উনি পেশায় ছিলেন একজন লেখক। যাই হোক, এটা হলো ওনার প্রাথমিক পরিচয়। তো প্রাথমিক পরিচয়ের মধ্যে যদি কোনো কিছু আসে তাহলে তোমরা অবশ্যই সেটা দিয়ে দেবে। তারপর আমরা যাব, উনি ছিলেন আরণ্যক উপন্যাসের লেখক। উনি আরণ্যক উপন্যাসের লেখক ছিল। আমি জানি ওখানে যে প্রশ্নগুলি আমি তোমাদের সামনে তুলে ধরেছি সেগুলি উল্লেখযোগ্য এবং কোনো না কোনো জায়গায় এসেছে বলেই তুলে ধরেছি। কারণ সবটা আমি তুলে ধরেছি, কিন্তু সবটা এমনভাবেই তুলে ধরেছি যাতে করে যেগুলি কোনো না কোনোবার এসেছে, কোনো না কোনো সময় এসেছে, এই প্রশ্নগুলি সামনে উপস্থাপন করেছি। আরণ্যক উপন্যাসের লেখক ছিলেন তিনি, অর্থাৎ বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। পথের পাঁচালী উপন্যাসের লেখক ছিলেন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। পথের পাঁচালী ওনার শ্রেষ্ঠ গল্প এবং প্রথম উপন্যাস, ঠিক আছে। ওনার প্রথম উপন্যাস হলো পথের পাঁচালী। ওটা ছিল বিচিত্র পত্রিকায় প্রকাশিত হয়েছিল। ওটার মধ্যে অপুর চরিত্রের কাহিনী রয়েছে, ঠিক আছে। পথের পাঁচালী উপন্যাস ছিল বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের প্রথম লেখা উপন্যাস। ওটার মধ্যে অপুর চরিত্র প্রস্ফুটিত হয়েছে। এই উপন্যাসটি বিচিত্র পত্রিকায় প্রকাশিত হয়েছিল। তারপর হলো পুঁই মাছ। পুঁই মাছ হলো
একটি কাহিনী নির্ভর গল্প। পুঁই মাছ হলো একটি কাহিনী নির্ভর গল্প। ওটাও প্রবাসী পত্রিকায় প্রকাশিত হয়েছিল মাঘের সংখ্যা। অর্থাৎ পুঁই মাছ গল্পটি প্রবাসী পত্রিকায় প্রকাশিত হয়েছিল। তারপর হলো ইচ্ছামতি উপন্যাস। ইচ্ছামতি উপন্যাস প্রকাশিত হয়েছিল 1950 খ্রিস্টাব্দে। এটা ছিল একটা মহাকাব্য, ঠিক আছে, মহাকাব্য বা মহাকাব্য বলে এটা পরিচিত। ইচ্ছামতি উপন্যাস প্রকাশিত হয়েছিল 1950 খ্রিস্টাব্দে। তারপর হলো ইচ্ছামতির পরে আরেকটা উপন্যাস, সেটা হলো চাঁদের পাহাড়। চাঁদের পাহাড় উপন্যাসটিও লিখেছিলেন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। চাঁদের পাহাড় উপন্যাসটি লিখেছিলেন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। তারপর হলো মেঘমল্লার গল্পের লেখক ছিলেন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। অবশ্যই তোমাদের মনে প্রশ্ন থাকবে, মেঘমল্লার একটা ছোট্ট গল্প সংকলন বই, ঠিক আছে, মেঘমল্লার গল্পের লেখকও ছিলেন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। তারপর হলো চিত্রলেখা সিনেমা পত্রিকায় সম্পাদক ছিলেন। চিত্রলেখা সিনেমা পত্রিকার সম্পাদক ছিলেন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। চিত্রলেখা সিনেমা পত্রিকার সম্পাদক ছিলেন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। তারপর অপরাজিতা পথের পাঁচালী উপন্যাসের একটা অংশ। অপরাজিতা আর একটা পথের পাঁচালীর একটা অংশ ছিল অপরাজিতা, ঠিক আছে, সেটা প্রকাশিত হয়েছিল প্রবাসী পত্রিকায়। অপরাজিতা পথের পাঁচালীর একটা অংশ, উপন্যাসের একটা অংশ, সেটা প্রকাশিত হয়েছিল প্রবাসী পত্রিকায়। তারপর হলো তাল নবমী ছোটদের একটি গল্প সংকলন। অর্থাৎ বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা ছোটদের একটি গল্প সংকলন হলো তাল নবমী, ঠিক আছে, তাল নবমী ছোটদের একটি গল্প সংকলন, যা বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা। তারপর হলো উপেক্ষিতা। উপেক্ষিতা বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা একটি প্রথম গল্প। উপেক্ষিতা বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা প্রথম গল্প, এটা প্রবাসী পত্রিকায় প্রকাশিত হয়েছিল। আবারও বলছি, উপেক্ষিতা বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা প্রথম গল্প, সেটা প্রবাসী পত্রিকায় প্রকাশিত হয়েছিল। এবং পথের পাঁচালী ছিল প্রথম উপন্যাস, সেটা বিচিত্র পত্রিকায় প্রকাশিত হয়েছিল। উপেক্ষিতা লেখার মধ্যে দিয়ে সাহিত্যের পদার্পণে তিনি অংশগ্রহণ করেছিলেন, অর্থাৎ সাহিত্যে তিনি পা রেখেছিলেন। উপেক্ষিতা লেখার মাধ্যমেই তিনি সাহিত্যে পা রেখেছিলেন বা সাহিত্যে পদার্পণ করেছিলেন। তারপর হলো ইচ্ছামতি একটি উপন্যাস, সেটা আঞ্চলিক উপন্যাস নামে পরিচিত ছিল। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা ইচ্ছামতি উপন্যাসটি আঞ্চলিক উপন্যাসে পরিণত হয়েছিল বা পরিচিত ছিল। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা ইচ্ছামতি উপন্যাসটি আঞ্চলিক উপন্যাসে পরিচিত ছিল। তারপর হলো বাল্য স্মৃতিমূলক উপন্যাস, সচিত্র উপন্যাস, সেটা পথের পাঁচালী উপন্যাসের মধ্যে অন্তর্গত ছিল। বাল্য স্মৃতিমূলক উপন্যাস হিসাবে পরিচিত ছিল পথের পাঁচালী উপন্যাসটি, বা বাল্য স্মৃতিমূলক উপন্যাস হিসাবেই পথের পাঁচালী উপন্যাসটি পরিচিত ছিল। তারপর হলো পথের পাঁচালীর পরে কাহিনী রয়েছে অপরাজিতায়, অর্থাৎ পথের পাঁচালীর যে পরের কাহিনীটা সেটা রয়েছে অপরাজিতায়। মানে পথের পাঁচালীর পরের খণ্ডটাই ছিল অপরাজিতা। পথের পাঁচালীর পরের খণ্ড লিখেছিলেন অপরাজিতা। তারপর মানুষ, প্রকৃতি, ঈশ্বর, এই তিনটি মিলেই ওনার সাহিত্য লোক সৃষ্টি করেছিলেন। মানুষ, প্রকৃতি এবং ঈশ্বর, এই তিনটা মিলেই তিনি তার প্রকৃতি সৃষ্টি করেছিলেন এবং এই তিনটার উপর ভিত্তি করেই তিনি তার লেখা লিখতেন। বিশেষত ওনার লেখা উপন্যাসগুলির মধ্যে যে উল্লেখযোগ্য ছিল, বিশেষত যেগুলি বেশি উল্লেখযোগ্য, সেগুলির মধ্যে উল্লেখযোগ্য ছিল পথের পাঁচালী, যা প্রকাশিত হয় 1929 খ্রিস্টাব্দে। তারপর ছিল অপরাজিতা, দুইটি খণ্ডে বিভক্ত ছিল, সেটা প্রকাশিত হয়েছিল 1932 খ্রিস্টাব্দে। তারপর হলো দৃষ্টিপ্রদীপ, সেটা প্রকাশিত হয়েছিল 1935 খ্রিস্টাব্দে। তারপর হলো আদর্শ হিন্দু হোটেল, সেটা প্রকাশিত হয়েছিল 1940 খ্রিস্টাব্দে। আদর্শ হিন্দু হোটেল, সেটা প্রকাশিত হয়েছিল 1940 খ্রিস্টাব্দে। তারপর হলো আরণ্যক, সেটা 1939 খ্রিস্টাব্দে প্রকাশিত হয়েছিল। বিপিনের সংসার 1941 খ্রিস্টাব্দে প্রকাশিত হয়েছিল। দেবযান 1944 খ্রিস্টাব্দে প্রকাশিত হয়েছিল। ইচ্ছামতি 1950 খ্রিস্টাব্দে প্রকাশিত হয়েছিল। অর্থাৎ বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা কয়েকটি উপন্যাস হলো পথের পাঁচালী, অপরাজিতা, দৃষ্টিপ্রদীপ, আদর্শ
হিন্দু হোটেল, আরণ্যক, বিপিনের সংখ্যা, দেবযান, ইচ্ছেমতি। আবারও বলছি, পথের পাঁচালী, অপরাজিতা, তারপর হলো দৃষ্টি প্রদীপ, আদর্শ হিন্দু হোটেল, আরণ্যক, বিপিনের সংসার, দেবযান এবং ইচ্ছেমতি। এগুলি বিভিন্ন সময়ে প্রকাশিত হয়েছিল, যেগুলি আমি প্রকাশকাল বলেও দিয়েছি। অর্থাৎ পথের পাঁচালী 1929 খ্রিস্টাব্দে, অপরাজিতা 2টি খণ্ডে বিভক্ত হয়েছিল 1932 খ্রিস্টাব্দে, তারপরে দৃষ্টি প্রদীপ 1935 খ্রিস্টাব্দে, আদর্শ হিন্দু হোটেল 1940 খ্রিস্টাব্দে, আরণ্যক 1939 খ্রিস্টাব্দে, বিপিনের সংসার 1941 খ্রিস্টাব্দে, দেবযান 1944 খ্রিস্টাব্দে, ইচ্ছেমতি 1950 খ্রিস্টাব্দে। আরণ্যক উপন্যাসটি ছিল মানবীয় বাস্তবতার কাহিনী। আরণ্যক উপন্যাসটি ছিল মানবীয় বাস্তবতার কাহিনীর অনুসরণে। তারপর আদর্শ হিন্দু হোটেল ছিল আধুনিক যুগের সমস্যা, ক্ষুদ্র জীবনযাত্রা থেকে বিপরীত বৃত্তের স্বরূপকে তুলে ধরেছিলেন সে আদর্শ হিন্দু হোটেলের মধ্যে। অর্থাৎ আদর্শ হিন্দু হোটেল উপন্যাসে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় আধুনিক যুগের সমস্যা, ক্ষুদ্র জীবনযাত্রা থেকে বিপরীত বৃত্তের যে স্বরূপ চিত্র মানুষের জীবনে ছিল সেটা ফুটিয়ে তুলেছিলেন কি আদর্শ হিন্দু হোটেল উপন্যাসের মাধ্যমে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। তারপর বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় উপন্যাসে রয়েছে অন্য এক জগৎ, শান্ত, সুশীতল, মধুময় প্রকৃতি এবং চিরনবীন, চিরসবুজ, অফুরন্ত এক প্রাণময় জগৎ। অর্থাৎ বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের অন্য এক জগৎ, যেটা আরেকটা কি ছিল, অন্য এক জগৎ আমি লিখে দিয়েছি নিচে, অন্য এক জগৎ সেটা ছিল একটা কি ভ্রমণ কাহিনী, হয়তোবা অন্য এক জগৎ সেটা ভ্রমণ কাহিনীর মধ্যে তিনি কি করেছিল, সুশীতল, মধুময় প্রকৃতি, চিরনবীন এবং চিরসবুজ, অফুরন্ত এক প্রাণময় জগৎ তিনি এটার মধ্যে ফুটিয়ে তুলেছিলেন। তারপর ওনার লেখা ছোট গল্পের মধ্যে উপেক্ষিতা ছিল প্রথম ছোট গল্প। ওনার লেখা কয়েকটি ছোট গল্প, সেই ছোট গল্পের মধ্যে উপেক্ষিতা ছিল প্রথম গল্প, সেটা 1922 খ্রিস্টাব্দে প্রকাশিত হয়েছিল। উপেক্ষিতা সেটা ছিল ওনার লেখা প্রথম গল্প, অর্থাৎ ছোট গল্প, ওনার লেখা প্রথম ছোট গল্প। তারপর হলো মেঘমল্লার 1931 খ্রিস্টাব্দে, তারপর হলো মৌরি ফুল 1932 খ্রিস্টাব্দে প্রকাশিত হয়েছিল, তারপর হলো যাত্রা বদল 1934 খ্রিস্টাব্দে প্রকাশিত হয়েছিল, তারপর হলো রূপ হলুদ 1957 খ্রিস্টাব্দে প্রকাশিত হয়েছিল, তারপর হলো ক্ষণভঙ্গুর 1945 খ্রিস্টাব্দে প্রকাশিত হয়েছিল এবং বেনিগার ফুলবাড়ি 1941 খ্রিস্টাব্দে প্রকাশিত হয়েছিল। অর্থাৎ ওনার লেখা কয়েকটা ছোট গল্প হলো উপেক্ষিতা, মেঘমল্লার, মৌরি ফুল, যাত্রা বদল, রূপ হলুদ, ক্ষণভঙ্গুর এবং বেনিগির ফুলবাড়ি। এগুলি ছিল ওনার লেখা কয়েকটি ছোট্ট গল্প। ওনার লেখা উপন্যাস এবং ছোট্ট গল্প, ভ্রমণ সাহিত্যিক এবং দিনলিপি। অর্থাৎ উনি একজন উপন্যাসিক, ছোট্ট গল্পকার, ভ্রমণ সাহিত্যিক এবং দিনলিপি হিসাবে পরিচিত ছিলেন এবং উনি লিখতেন, এসব ছোট গল্প লিখতেন, ভ্রমণ সাহিত্যিক লিখতেন এবং দিনলিপিও লিখতেন। উনি এইসব কীর্তির জন্য, অর্থাৎ কি ইচ্ছামতি উপন্যাসের জন্য তিনি সাহিত্য পুরস্কার পেয়েছিলেন। 1951 খ্রিস্টাব্দে রবীন্দ্র পুরস্কারও পেয়েছিলেন। উনি রবীন্দ্র পুরস্কার পেয়েছিলেন 1951 খ্রিস্টাব্দে। যদি বলা হয় সাহিত্য পুরস্কার পেয়েছিলেন, সেটা 1951 খ্রিস্টাব্দে ইচ্ছামতি উপন্যাসের জন্য। তারপর হলো ওনার লেখা কয়েকটি গল্প সংকলন রয়েছে, যে গল্প সংকলনগুলির মধ্যে আমি কয়েকটা তোমাদের আগেও বলে দিয়েছি, এখন আরো কয়েকটা বলে দিচ্ছি। ওনার লেখা কয়েকটা গল্প সংকলন, ওনার লেখা কয়েকটা গল্প সংকলনের মধ্যে উল্লেখযোগ্য হলো মেঘমল্লার 1931 খ্রিস্টাব্দে প্রকাশিত হয়, হলো মৌরি ফুল 1932 খ্রিস্টাব্দে প্রকাশিত হয়, যাত্রা বদল 1934 খ্রিস্টাব্দে প্রকাশিত হয়, তারপর হলো জন্ম ও মৃত্যু 1937 খ্রিস্টাব্দে প্রকাশিত হয়, কিন্নর দল 1938 খ্রিস্টাব্দে প্রকাশিত হয়, তারপর হলো বেনিদির ফুলবাড়ি 1941 খ্রিস্টাব্দে প্রকাশিত হয়, নবাগত 1944 খ্রিস্টাব্দে প্রকাশিত হয়, তালনবমী 1944 খ্রিস্টাব্দে প্রকাশিত হয় এবং উপখণ্ড, তারপর রয়েছে উপলখণ্ড 1945 খ্রিস্টাব্দে প্রকাশিত হয়, বিধু মাস্টার 1945 খ্রিস্টাব্দে প্রকাশিত হয়, ক্ষণভঙ্গুর 1945 খ্রিস্টাব্দে প্রকাশিত হয়, অসাধারণ 1945 খ্রিস্টাব্দে প্রকাশিত হয়, মুখোশ ও মুখশ্রী 1947 খ্রিস্টাব্দে প্রকাশিত হয়।
ওনার লেখা যে গল্প সংকলনগুলি রয়েছে সেই গল্প সংকলনগুলির মধ্যে উল্লেখযোগ্য ছিল মেঘমল্লার, মৌরি ফুল, যাত্রা বদল, জন্ম মিত্র, কিন্নর দল, বেনিদির ফুলবাড়ি, নবাগত, তালনবমী, উফলখণ্ড, বিধু মাস্টার, ক্ষণভঙ্গুর, অসাধারণ, মুখোশ ও মন্ত্রী। 1947 খ্রিস্টাব্দে সেটা প্রকাশিত হয়েছিল। ওনার লেখা কয়েকটা গল্প সংকলন। তাছাড়া ওনার লেখা কয়েকটা কিশোরী পাঠ্য ছিল চাঁদের পাহাড়, যেটা 1937 খ্রিস্টাব্দে 38 খ্রিস্টাব্দে প্রকাশিত হয়, এবং হীরামানিক 1946 খ্রিস্টাব্দে প্রকাশিত হয়েছিল। ওনার লেখা কয়েকটা কিশোরী পাঠ্য হলো চাঁদের পাহাড় 1938 খ্রিস্টাব্দে প্রকাশিত হয়, হীরামানিক 1946 খ্রিস্টাব্দে প্রকাশিত হয়। ওনার লেখা কয়েকটা ভ্রমণ কাহিনী রয়েছে, সেই ভ্রমণ কাহিনীর মধ্যে রয়েছে কি অভিযাত্রিক 1940 খ্রিস্টাব্দে প্রকাশিত হয়, স্মৃতির রেখা 1941 খ্রিস্টাব্দে প্রকাশিত হয়, তারপর হলো তৃণাঙ্কুর 1943 খ্রিস্টাব্দে প্রকাশিত হয়, উর্মি মুকব 1944 খ্রিস্টাব্দে প্রকাশিত হয়, বনে পাহাড়ে 1945 খ্রিস্টাব্দে প্রকাশিত হয়, উৎকর্ণ 1946 খ্রিস্টাব্দে প্রকাশিত হয়, হে অরণ্য কথাক 1948 খ্রিস্টাব্দে প্রকাশিত হয়। অর্থাৎ বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা কয়েকটি ভ্রমণ কাহিনী হলো অভিযাত্রিক, স্মৃতির রেখা, তৃণাঙ্কল, উর্মি মুখব, বান পাহাড়ে, তারপর হলো উৎকর্ণ এবং হে অরণ্য কথাকৌ। এগুলি ছিল কি ওনার লেখা কয়েকটা ভ্রমণ কাহিনী। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা অনন্য রচনা রয়েছিল কয়েকটা। অনন্য রচনার মধ্যে উল্লেখযোগ্য হলো বিচিত্র জগৎ এবং টমাস বাটের আত্মজীবনী। বিচিত্র জগৎ প্রকাশিত হয়েছিল 1937 খ্রিস্টাব্দে এবং টমাস বাটের আত্মজীবনী প্রকাশিত হয়েছিল 1943 খ্রিস্টাব্দে। আবারও বলছি, অনন্য রচনার মধ্যে রয়েছিল বিচিত্র জগৎ 1937 খ্রিস্টাব্দে প্রকাশিত হয়, টমাস বাটার আত্মজীবনী 1943 খ্রিস্টাব্দে প্রকাশিত হয়। তারপর ওনার লেখা কয়েকটা প্রবন্ধ ছিল, সেটা হলো এর মধ্যে রয়েছে আমার লেখা। তারপর ওনার লেখা কয়েকটা প্রবন্ধ ছিল পত্রাবলী এবং দিনের পর দিন। ওনার লেখা প্রবন্ধ পত্রাবলী এবং দিনের পর দিন এগুলি ছিল বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা কয়েকটি প্রবন্ধ, অর্থাৎ দুইটি প্রবন্ধ, একটা হলো পত্রাবলী এবং আরেকটা হলো দিনের পর দিন। তো তোমাদের ক্লাসটা কেমন লাগলো তা জেনে অবশ্যই কমেন্ট করবে। তবু আমি আরেকবার শর্টভাবে তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি, যদিও এখন আমি খুব তাড়াতাড়ি বলবো, তাই তোমরা অনুগ্রহ করে মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করবে। প্রথমত হলো বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় নিয়ে আজকে আমরা আলোচনা করব। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় জন্মগ্রহণ করেছিলেন 12 সেপ্টেম্বর 1894 খ্রিস্টাব্দে 24 পরগনা জেলায় বনগাঁ মহকুমার ঘুষপাড়ায় অন্তর্গত। বনগাঁ মহকুমার ঘুষপাড়ায় অন্তর্গত, কোনো কোনো জায়গায় সেটা মুরাতিপুরও লেখা আছে। ওনার পিতার নাম মহাপদ্ম বন্দ্যোপাধ্যায়, ওনার মাতার নাম মৃণালিনী দেবী। ওনার পিতা একজন সংস্কৃত পণ্ডিত ছিলেন, স্ত্রী গৌরী দেবী এবং রমা চট্টোপাধ্যায়। ওনার আদি নিবাস ছিল বসিরহাট মহকুমার অন্তর্গত পানিতর গ্রাম। বসিরহাট মহকুমার অন্তর্গত পানিতর গ্রাম। ওনার মৃত্যু হলো 1 নভেম্বর 1950 খ্রিস্টাব্দে, যা বাংলায় 17 কার্তিক 1357 খ্রিস্টাব্দে। ওনার পেশা ছিল উনি একজন লেখক। ওনার মৃত্যুকালীন বয়স ছিল 56 বছর। আরণ্যক উপন্যাসের লেখক ছিলেন উনি। পথের পাঁচালী উপন্যাস ওনার প্রথম উপন্যাস। পথের পাঁচালী উপন্যাস চরিত্র ছিল অপুর চরিত্র, সেটা বিচিত্র পত্রিকায় প্রকাশিত হয়েছিল, অর্থাৎ বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা। পুঁই মাছ হলো কাহিনী নির্ভর গল্প, সেটা প্রবাসী পত্রিকায় প্রকাশিত হয়েছিল। ইচ্ছামতি উপন্যাস প্রকাশিত হয় 1950 খ্রিস্টাব্দে, সেটাও প্রকাশিত হয়েছিল। সেটা একটা মহাকাব্য হিসাবে বিবেচিত। উপন্যাস ছিল চাঁদের পাহাড় ওনার লেখা একটি, অর্থাৎ বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা চাঁদের পাহাড় একটি উপন্যাস। মেঘমল্লার গল্পের লেখক ছিলেন তিনি, সেটা ছোটদের জন্য একটা গল্প সংকলন। চিত্রলেখা সিনেমা পত্রিকার সম্পাদক ছিলেন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। অপরাজিতা পথের পাঁচালী উপন্যাসের অংশ। অপরাজিতা আরেকটা পথের পাঁচালীর একটা উপন্যাসের অংশ, সেটা প্রবাসী পত্রিকায় প্রকাশিত হয়েছিল। তালনবমী ছোটদের একটা গল্প সংকলন, তাও উপেক্ষিতা ওনার লেখা একটি প্রথম গল্প, সেটা প্রবাসী পত্রিকায় প্রকাশিত হয়েছিল।
উপেক্ষিতা লেখার মধ্যে দিয়ে তিনি সাহিত্যের পদার্পণ এবং সাহিত্যের পদার্পণ করেছিলেন। ইচ্ছেমতী উপন্যাসটি আঞ্চলিক উপন্যাস নামে বিশেষত পরিচিত ছিল। বাল্য স্মৃতিমূলক উপন্যাসটি ছিল পথের পাঁচালী। পথের পাঁচালীর পরের কাহিনী ছিল অপরাজিতায়। মানুষের প্রকৃতি, ঈশ্বর, এই তিনটি মিলেই ওনার সাহিত্য লোক সৃষ্টি হয়েছিল। ওনার লেখা কয়েকটি উপন্যাসের মধ্যে রয়েছে পথের পাঁচালী 1929, অপরাজিতা 1932, দৃষ্টিপ্রদীপ 1935, আদর্শ হিন্দু হোটেল 1940, আরণ্যক 1939, বিপিনের সংসার 1941, দেবযান 1944, ইচ্ছেমতী 1950। আরণ্যক উপন্যাসটি ছিল মানবীয়, মানবতার, বাস্তবতার কাহিনী। আদর্শ হিন্দু হোটেল আধুনিক যুগের সমস্যা, ক্ষুদ্র জীবনযাত্রা থেকে বিপরীত বৃত্তের স্বরূপকে তিনি তুলে ধরেছিলেন। এটার মধ্যে ওনার লেখা উপন্যাসের মধ্যে রয়েছে অন্য এক জগৎ, শান্ত সুশীতল মধুময় প্রকৃতি, চিরন্তন বাণী, চিরসবুজ অফুরন্ত এক প্রাণময় জগৎ ছিল। তারপর হলো ছোট গল্পের মধ্যে রয়েছে প্রথম গল্প উপেক্ষিতা 1922 খ্রিস্টাব্দে প্রকাশিত হয়, মেঘমল্লার 1931 খ্রিস্টাব্দে, মৌরি ফুল 1932 খ্রিস্টাব্দে, যাত্রাবদল 1934 খ্রিস্টাব্দে, রূপ হলুদ 1957 খ্রিস্টাব্দে, ঘনভঙ্গুর 1945 খ্রিস্টাব্দে, বেনিদির ফুলবাড়ি সেটা 1941 খ্রিস্টাব্দে। ওনার লেখা উপন্যাসগুলির মধ্যে ছোট্ট গল্প রয়েছে, ভ্রমণ সাহিত্য রয়েছে এবং দিনলিপি রয়েছে। উনি রবীন্দ্র পুরস্কার পেয়েছিলেন 1951 খ্রিস্টাব্দে। ইচ্ছেমতী উপন্যাসের জন্য উনি সাহিত্য পুরস্কার পেয়েছিলেন। ওনার লেখা কয়েকটি গল্প সংকলন হলো মেঘমল্লার 1931 খ্রিস্টাব্দে, মৌরিফুল 1932 খ্রিস্টাব্দে, যাত্রাবদল 1934 খ্রিস্টাব্দে, জন্ম ও মৃত্যু 1937 খ্রিস্টাব্দে, কিন্নর দল 1938 খ্রিস্টাব্দে, বেনিদির ফুলবাড়ি 1941 খ্রিস্টাব্দে, নবাগত 1944 খ্রিস্টাব্দে, তাল নবমী 1944 খ্রিস্টাব্দে, উপখণ্ড 1945 খ্রিস্টাব্দে, বিধু মাস্টার 1945 খ্রিস্টাব্দে, ক্ষণভঙ্গুর 1945, অসাধারণ 1945 খ্রিস্টাব্দে, মুখোশ ও মুখশ্রী 1947 খ্রিস্টাব্দে। ওনার লেখা কয়েকটি কিশোরী পাঠ্য হলো চাঁদের পাহাড় 1938 খ্রিস্টাব্দে, হীরামানিক 1946 খ্রিস্টাব্দে। ওনার লেখা কয়েকটি ভ্রমণ কাহিনী হলো অভিযাত্রিক 1940 খ্রিস্টাব্দে, স্মৃতির রেখা 1941 খ্রিস্টাব্দে, তৃণাঙ্কার 1943 খ্রিস্টাব্দে, উর্মি মুখব 1944 খ্রিস্টাব্দে, বনে পাহাড়ে 1945 খ্রিস্টাব্দে, উৎকর্ণ 1946 খ্রিস্টাব্দে, হে অরণ্য কথা কও 1948 খ্রিস্টাব্দে। ওনার লেখা কয়েকটা অনন্য রচনা হলো বিচিত্র জগৎ 1937 খ্রিস্টাব্দে, টমাস বার্টের আত্মজীবনী 1943 খ্রিস্টাব্দে। ওনার লেখা কয়েকটা প্রবন্ধ হলো পত্রাবলী এবং দিনের পর দিন। এই ছিল বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় সম্পর্কে তোমাদের জানানো। ক্লাসটা কেমন হলো তা জানিয়ে অবশ্যই কমেন্ট করবে। সবাই ভালো থাকবে। নমস্কার।